আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি শায়লা শিরিন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান বিভাগ। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে এরকম, যেখানে 3টি মৌল এবং তাদের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা দেওয়া আছে। এই উদ্দীপকটির আলোকে 4টি প্রশ্ন রয়েছে, যার প্রথম প্রশ্নটি হচ্ছে আইসোটোপ কাকে বলে, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো, তৃতীয় প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো, এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। চলো এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। উদ্দীপকের প্রথম প্রশ্নটি হচ্ছে আইসোটোপ কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে দিতে পারো: আইসো সমান সমান একই, টপ সমান সমান স্থান। কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাতে প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যথা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের ভর সংখ্যা যথাক্রমে 1, 2, 3। অথবা তোমরা প্রশ্নের উত্তরটি এভাবে দিতে পারো: যে সকল মৌলের পরমাণুর প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যথা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। অথবা তোমরা প্রশ্নের উত্তরটি এভাবেও দিতে পারো: একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, যথা প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের ভর সংখ্যা যথাক্রমে 1, 2, 3। আমাদের উদ্দীপকের দ্বিতীয় প্রশ্নটি যেটি রয়েছে সেটি হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। প্রশ্নটির উত্তর তোমরা এভাবে দিতে পারো: পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়। কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রনের সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন কার্বন ও সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ও 11। অথবা তোমরা প্রশ্নের উত্তরটি এভাবেও দিতে পারো: কোন পরমাণুর কেন্দ্রে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন এর সংখ্যাও পারমাণবিক সংখ্যার সমান। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন কার্বন ও ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ও 17। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি আসবো। গ নাম্বার প্রশ্নে রয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নের উত্তরটিও আমি দুইভাবে দেখাবো। তাহলে প্রথম তোমরা যেভাবে লিখতে পারো এই উত্তরটি, সেটি হচ্ছে এভাবে: উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলটি হলো কার্বন। কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয়। দেওয়া আছে জেড মৌলের পারমাণবিক সংখ্যা সমান সমান 6, জেড মৌলের ভর সংখ্যা সমান সমান 14। আমরা জানি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। অর্থাৎ জেড মৌলের ভর সংখ্যা সমান সমান জেড মৌলের পারমাণবিক সংখ্যা যোগ জেড মৌলের নিউট্রন সংখ্যা, বা জেড মৌলের নিউট্রন সংখ্যা সমান সমান জেড মৌলের ভর সংখ্যা বিয়োগ জেড মৌলের পারমাণবিক সংখ্যা, বা জেড মৌলের নিউট্রন সংখ্যা সমান সমান 14 বিয়োগ 6। অতএব জেড মৌলের নিউট্রন সংখ্যা সমান সমান 8। সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। উদ্দীপকের গ নাম্বার যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির আমরা উত্তর এভাবেও দিতে পারি। সেটি হচ্ছে, শুরু করব এভাবে যে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলটি হলো কার্বন। কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয়। দেওয়া আছে পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা জেড সমান সমান 6 এবং ভর সংখ্যা এ সমান সমান 14। আমরা জানি নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান সমান a - z।
সমান সমান 14 মাইনাস 6 সমান সমান 8। সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। তোমরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি দুইভাবে করতে পারো। যাদের আগেরটা ভালো লাগবে সেভাবে লিখতে পারবে, যাদের পরেরটা ভালো লাগবে এভাবেও তোমরা লিখতে পারবে। চলো আমরা একদম উদ্দীপকের শেষের যে কোশ্চেনটা রয়েছে এখন সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নটিতে রয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। এই প্রশ্নটির উত্তর তোমরা এভাবেই শুরু করতে পারো। উদ্দীপকের এক্স ও ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17 ও 11, অর্থাৎ মৌল দুটি যথাক্রমে ক্লোরিন ও সোডিয়াম। ক্লোরিন ও সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 17 ও 11 হওয়ায় এদের ইলেকট্রন সংখ্যাও হবে যথাক্রমে 17 ও 11। মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব। সোডিয়াম এবং ক্লোরিন মৌল দুটি আয়নিক যৌগ গঠন করে। দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। এখানে সোডিয়াম হলো ধাতু এবং ক্লোরিন হলো অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যৌগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি হয়। সোডিয়াম ও ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো সোডিয়াম 11, 2, 8, 1 এবং ক্লোরিন 17, 2, 8 এবং 7। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরে একটি ইলেকট্রন রয়েছে। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারলে এটি স্থিতিশীল হবে, কারণ প্রত্যেকটা পরমাণু চায় তার শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টকপূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাস কাঠামো অর্জন করুক। এজন্য সোডিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের একমাত্র ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়নে পরিণত হয় এবং যথেষ্ট স্থিতিশীলতা অর্জন করে। অপরদিকে ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে। স্থিতিশীল অবস্থায় আসার জন্য পরমাণুটির একটি ইলেকট্রন দরকার। তাই এটি সোডিয়াম পরমাণুর ত্যাগ করা ইলেকট্রনটি গ্রহণ করে ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরিন আয়নে পরিণত হয়। বিপরীত চার্জযুক্ত সোডিয়াম এবং ক্লোরিন আয়নদ্বয় পরস্পরকে আকর্ষণ করে এবং এভাবে সোডিয়াম ক্লোরাইড যৌগের সৃষ্টি হয়। আলোচনাটির পরে তোমরা সম্পূর্ণ আলোচনার একটি বিক্রিয়া দিয়ে দিবে। বিক্রিয়াতে রয়েছে সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের ফলে সেটি সোডিয়াম আয়নে পরিণত হয়েছে। ক্লোরিন সোডিয়াম আয়ন কর্তৃক বর্জিত ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা সমগ্র বিক্রিয়াটিকে এভাবে বলতে পারি যে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণুসমূহের মধ্যে আয়নিক যৌগ গঠন সম্ভব, অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিন এর সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন সম্ভব। এটি খাবার লবণের সংকেত। আমি আশা করব তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগবে। তোমরা অবশ্যই ক্লাসটি খুব ভালো করে দেখবে বা সমাধানটি খুব ভালো করে দেখবে এবং তোমাদের পাঠ্য বই থেকে গৃহীত জ্ঞানের সাথে আজকের সমাধানটি মিলিয়ে নিয়ে তোমার নিজস্ব একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলবে। এতে তোমাদের প্রত্যেকেরই অ্যাসাইনমেন্টটি ইউনিক হবে। আমার পরবর্তী সমাধান ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।